আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, একটা প্রশ্ন ইদানিং সাধারণ মানুষের মধ্যে খুব তীব্রভাবে দেখা দিয়েছে। সেই প্রশ্নটা হলো যে এই যে লন্ডনে একটা বৈঠক হলো ডক্টর ইউনূসের সঙ্গে তারেক রহমানের, সেই বৈঠকের পর অনেকে এমনটা ভেবেছিলেন তাহলে বুঝি রমজানের আগে মানে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে। কিন্তু বৈঠক শেষে তারা যখন ডক্টর ইউনূস যখন দেশে ফিরলেন, তখন তার কোনো কর্মকাণ্ডে, তার কোনো কথায়, তার প্রেস উইং এর কোনো কথায় কেউ কি বুঝতে পেরেছেন, উপলব্ধি করতে পেরেছেন, টের পেয়েছেন যে আসলে নির্বাচন ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে? বরঞ্চ আমরা বিভিন্ন ইস্যু দেখলাম যে প্রত্যেকটা ইস্যু নির্বাচনকে বিলম্বিত করার একটা অবস্থায় চলে যাচ্ছে। এরই মধ্যে গতকালকে চূড়ান্ত প্রকাশটা আমরা পেলাম জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের কাছ থেকে। তিনি বললেন এই অবস্থায় কিসের নির্বাচন? তার মানে নির্বাচন এক ধরনের অনিশ্চয়তা। উনি বলছেন যে এই মৌলিক সংস্কার না হওয়া পর্যন্ত নির্বাচনের কোনো প্রশ্ন ওঠে না। তো এটা নিয়ে আলোচনা করার জন্য আজ আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক, আপনাদের খুবই পরিচিত মুখ, আহ, জনাব আরশাদ মাহমুদ। আরশাদ ভাই, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আপনি যখন কালকে শুনলেন যে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলছেন যে এই বাস্তবতায় কিসের নির্বাচন, নির্বাচনের বাস্তবতায় এখন নাই, নির্বাচন করার মতো কোনো পরিস্থিতি নাই, আপনি কি একটু অবাক হয়েছিলেন নাকি স্বাভাবিক মনে করেছিলেন? আম, ধন্যবাদ আপনাকে। আমার যতদূর মনে পড়ে মাসখানেক আগেই সম্ভবত আপনার এই অনুষ্ঠানে আমি বলেছিলাম যে আমি কিন্তু নির্বাচন নিয়ে সন্দিহান। আম, এবং সাংবাদিক হিসেবে আমার ট্রেনিংই সেটা যে তুমি মানে ক্ষমতাধররা যখন কোনো কথা বলে তুমি সেটা বিশ্বাস করবে না। এটা হচ্ছে আমার ট্রেনিং। এবং আমি মনে করি প্রতিটা সাংবাদিকের এই সন্দেহটা থাকা খুব জরুরি, আপনি যদি রিয়েল সাংবাদিক হতে চান। কেমন? তো এই কারণে আমি তখনই আপনার অনুষ্ঠানে বলেছিলাম এবং আমি লিখেছিলামও যে এই নির্বাচন যদিও নানান রকমের কথাবার্তা বলা হচ্ছে কিন্তু আলটিমেটলি নির্বাচন হয়তো হবে না। আমি আপাত দৃষ্টিতে বিভিন্ন কর্মকাণ্ড বা সরকারে যারা আছেন তাদের বক্তব্যে এটা তো পরিষ্কার হচ্ছে দিন দিন। একটা জিনিস লক্ষ্য করেন, তারেক রহমানের সঙ্গে উনি লন্ডনে যে দেখা করলেন, এটা আবারও আমি বারবার বলবো যে দেশের ট্যাক্স পেয়ারের কোটি কোটি টাকা খরচা করে সেখানে গেলেন একটা কি পুরস্কার না কি একটা আনার জন্য। যাই হোক, এটা হলো সব মানে বাকওয়াস। তো মেন উদ্দেশ্য ছিল সেটাই। আর সেখানে উনি 10 লক্ষ টাকা প্রতি রাতে হোটেল ভাড়া দিয়েছেন। তো এইগুলো হচ্ছে আমাদের তথাকথিত দেশপ্রেমিকের সংজ্ঞা। যাই হোক, অন্য ওই প্রসঙ্গে পরে আসবো। তো সেটা নিয়ে অনেক হইচই হলো সংবাদ মাধ্যমে, টিভি, তারপরে ইউটিউব, সব জায়গায় যে এইবার একটা মানে আসল দেশ সামনের দিকে আগাবে। কিন্তু আমি তখনই লিখেছিলাম যে এটা নিয়ে এত মানে আনন্দিত হওয়া বা লাফালাফি করার কিছু নাই। যতদিন এটার তারিখ ঘোষণা না হবে, রোডম্যাপ না হবে, ততদিন এই আমরা নিশ্চিত করে বলতে পারছি না। এবং আমি কয়েকবারই লিখেছি এটা, যে বর্তমান যে সরকার, অন্তর্বর্তী সরকার, তার প্রধান হলো ইউনূস সাহেব। আমি এখন তাকে ডক্টর বা প্রফেসর এগুলো আর করি না, তার কারণ উনি আমার শ্রদ্ধা ভক্তি সব হারিয়েছে। তো উনি লন্ডন থেকে আসার পরে ভেবেছিলাম যে হয়তো উনি এরকম একটা পজিটিভ কিছু কথা বলবেন নির্বাচন নিয়ে। তার মধ্যে দেখলাম যে প্রধান নির্বাচন কমিশনার ওনার সঙ্গে যে দেখাও করল। অনেকে বলা বলি করলো যে হয়তোবা তাদের মধ্যে এই ধরনের আলোচনা হয়েছে, কবে ঠিকঠাক করা যাবে এগুলা। কিন্তু তারপরেও কোনো সুস্পষ্ট বক্তব্য আমরা প্রধান নির্বাচন কমিশন থেকে শুনি না। কেমন? তারপরে যতই দিন যাচ্ছে, ওই তিনি মাঠে নামিয়েছেন এই যে কি জাতীয় নাগরিক পার্টি, এটা কিন্তু ওনার দল, এটা কিন্তু ভুললে চলবে না। যদিও বলে যে না আমরা নিরপেক্ষ, ওরা ছাত্ররা রাজনীতি করুক, কিন্তু ওনার প্রত্যক্ষ বা পরোক্ষ মদদে এই দলটা রাস্তায় মানে মাঠে নেমেছে। এটা আমাদেরকে এই যে বেসিক জিনিসটা মাথায় রাখতে হবে। এবং ওদেরকে দিয়েই বিভিন্ন বক্তব্য দেওয়া হচ্ছে। এখন বলছে যে ওরা কি বলছে, আমরা এক স্বৈরাচারকে বিদায় করে আর এক স্বৈরাচার ক্ষমতার পরিবর্তনের জন্য আমরা
এই আন্দোলন করি, ভালো কথা, আমরা কেউ চাই না। কিন্তু আপনি যদি বাস্তবতা লক্ষ্য করেন, এরা, আমরা যে, আমি গতকালকে একটা স্ট্যাটাস দিয়েছি এটার উপরে, যে আমরা এই জুলাই আন্দোলনে কি পেলাম আর কি পেলাম না। প্রথমে আমি বলেছি যে কতগুলো পজিটিভ দিক, একটা প্লিজ, যে আমরা শেখ হাসিনার মতো স্বৈরাচারের হাত থেকে দেশ মুক্তি পেয়েছে, এবং স্বাভাবিকভাবে আমরা আশা করেছিলাম যে এবার দেশে দেশ ভালোভাবে চলবে, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে, বিচার বিভাগে দেওয়া হবে, তারপরে যারা দুর্নীতি করে তাদের আহ, শাস্তি হবে, এই সমস্ত স্বাভাবিকভাবে অন্যান্য সাধারণ জনগণের যে মনোবাসনা, আমারও সেটাই ছিল। কিন্তু আমি যতই দিন দেখতে পাচ্ছি কিছুই হচ্ছে না, এবং ইউনূস সাহেব এগুলার দিকে কোনো দিকে নজর না দিয়ে উনি শুধুমাত্র তার নিজের আখের গোছানোর জন্য বিভিন্ন নির্বাহী আদেশে বিভিন্ন সুযোগ সুবিধা উনি নিচ্ছেন। উনি বারবার বিদেশে চলে যাচ্ছেন কোন রকম দ্বিপাক্ষিক ইয়ে ছাড়া, মানে আমন্ত্রণ ছাড়া এগুলো তিনি করে যাচ্ছেন। এর ফলটা দাঁড়ালো কি, আইন শৃঙ্খলা চরম অবনতি শুরু হয়ে গেল সব জায়গায়। এবং দুর্নীতির যে ব্যাপারটা, আমি ওনাকে একটা খোলা চিঠি লিখেছিলাম অগাস্টের 10 তারিখে, মানে উনি ক্ষমতা নেওয়ার 2 দিন পরে। আমি বলেছিলাম, স্যার আপনি দুটো জিনিস এনশিওর করেন, একটা হলো দুর্নীতিকে আপনি মানে যে কোনো ভাবে এটাকে দমন করার চেষ্টা করেন, এবং 2 নাম্বার, আপনি আইনের শাসনটা প্রতিষ্ঠা করার চেষ্টা করেন, আইনকে তার নিজস্ব গতিতে চলতে দেন, সঙ্গে 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 বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেন, যাতে কেউ, কোনো ব্যক্তি অর্থ বা ক্ষমতা বলে বিচার বিভাগকে প্রভাবিত না করে, বিচারকে যেন প্রভাবিত না করতে পারে। এটাই আমাদের চাওয়া ছিল বড়। আমি তারপরে বললাম যে স্যার, এই দেশে তো ক্ষমতাধর যারা তারাই দুর্নীতির মধ্যে বেশি জড়ায়, যেমন তারাই দুর্নীতি করে। ফলে আপনার প্রথম কাজ হবে, যেহেতু আপনি একজন সৎ মানুষ হিসেবে পরিচিত, আপনি আপনার নিজের অ্যাসেট ডিক্লেয়ার করুন। ডিক্লেয়ার করার ফলে হবে কি, তখন মানুষের মনে হবে যে না, এই একটা ভালো লোক আসছে, আর আপনার পরে যারা ক্ষমতায় আসবে তারাও একটা অব্লিগেশনে থাকবে যে আমাদেরও এই অ্যাসেট ডিক্লেয়ার করতে হবে। তখন হয়তো দুর্নীতিটার লাগামটা লাগাবে। এবং আমি সঙ্গে সঙ্গে এও বললাম যে আপনি করার সঙ্গে সঙ্গে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছে তারাও, তখন আমরা খালি যেখানেই খালি দিনের পর দিন শুনতে পাচ্ছি যে মানে সরকারে যারা থাকে, আমলা বলেন কর্মচারী বলেন, এরা মানে শয় শয় কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে, এবং কোনো শাস্তি নাই, কারো কোনো শাস্তি। আর এইগুলোর বৃদ্ধি পায় তখনই যখন আপনি কোনো অন্যায় করে পার পেয়ে যান, মানে যখন আইনের শাসন না থাকে। তো তারা জানে যে আমি যেহেতু আইনের শাসন নাই, আমি তো আইনকে কিনতে পারি, আমি বিচার বিভাগকে কিনতে পারি। তো এই জন্য আমি ওনার কাছে বলেছিলাম যে স্যার, আপনি দুর্নীতির ব্যাপারে খুব শক্ত অবস্থান নেন, আর আইনের শাসন প্রতিষ্ঠা করেন, আর কেউ যদি কোনো অপরাধ করে আপনি কাউকেই মানে ক্ষমা করবেন না, খুব শক্ত হাতে এটাকে দমন করেন। উনি এসবের মধ্যে কিচ্ছুর মধ্যে না যে উনি বিভিন্ন ভাবে নানান ইয়েতে দেখতে পারেন, উনি নিজেই প্রথমেই আইন ভেঙে নির্বাহী আদেশে ওনার সমস্ত মামলা প্রত্যাহার করলেন, কর ফাঁকির কর মওকুফ করালেন, গ্রামীণ ব্যাংক এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলোর একের পর এক সুযোগ সুবিধা দিতে থাকলেন। উনি ম্যান পাওয়ারের লাইসেন্স নিন, উনি আহ, কি বলে গ্রামীণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান লাইসেন্স নিন। তো এগুলো তো এরকম একটা লোকের কাছ থেকে কেউ আশা করে। আপনার উচিত ছিল কি, আমরা সবাই জানি যে এই ম্যান পাওয়ারের ব্যবসাটা সবচেয়ে দুর্নীতিগ্রস্ত একটা সেক্টর। তো ওনার উচিত ছিল যে সামগ্রিকভাবে এই সেক্টরটাকে ঠিক করা। তাহলে হয়তো আমাদের কত গরিব মানে শ্রমিক কৃষক বিদেশে যায়, সবকিছু বিক্রি করে এই আদম ব্যাপারীদের খপ্পরে পড়ে তারা নিঃস্ব হয়, ওখানে যে কোনো চাকরি পায় না, তারপরে আবার ফেরত পাঠায়, মানে একটা পুরো পরিবার ধ্বংস হয়ে যায়। এটা এই করুণ মর্মান্তিক কাহিনী আমরা প্রতিদিনই দেখি। ওনার উচিত ছিল, উনি যদি সত্যিকার অর্থে দেশপ্রেমিক হতেন, তাহলে এই জিনিসগুলোকে তিনি শক্ত হাতে দমন করার চেষ্টা করেন। উনি সেটা না করে উনি নিজেই একটা লাইসেন্স নেন। এখন এখানে অনেক টাকা, শয় শয় কোটি টাকা, হাজার হাজার কোটি টাকার ব্যাপার, ওইখানে ওনার একটা হিস্সা চাই, ওনার একটা ভাগ চাই। আচ্ছা, এখন অনেকে বলে কি, উনি তো এগুলোর মালিক। মানে এই মূর্খদের সাথে যারা এটা বলে, আচ্ছা উনি যদি মালিক না হয় তাহলে ও এইগুলোর উপরে ওনার এত আকর্ষণ কেন? এটা তো একটা স্বাভাবিক প্রশ্ন না, যে উনি যদি কোনো কিছুরই মালিক না হয় গ্রামীণ ব্যাংক, তাহলে উনার ওই ব্যাপারটায় উনি এত উৎসাহী কেন? আর এই প্রসঙ্গে আরেকটা কথা বলি, ওই জেনারেল জিয়াউর রহমান যখন ক্ষমতায় ছিলেন তখন সবাই তো জানতো সে খুবই সৎ লোক, আর্থিক সততা ছিল তার।
তো আমি সিরাজুল ইসলাম চৌধুরী, মানে প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী, ওনাকে একদিন জিজ্ঞেস করলাম, স্যার উনি তো খুব সৎ মানুষ, উনি তো টাকা পয়সা নেয়। আচ্ছা, উনি হাসতে হাসতে বললেন যে স্যার তোমার একটা কথা বলুন, উনি অসৎ কেন হবে? পুরো দেশের মালিকই দোষী, তার তো অসৎ, সে তো যা চাচ্ছে তাই পাচ্ছে। তো এই আমিও ডক্টর ইউনূসের কথা এই একই কথা বলবো, যে তার তো মালিক, ডিরেক্ট মালিকানার কোনো দরকার নেই, উনি যা চাচ্ছেন সবগুলো সবকিছু পাবেন। হ্যাঁ, উনি এখন প্রাডো গাড়িতে ঘোরেন, তারপরে গুলশানে থাকে, উনি তো এলিট ক্লাসের সদস্য হয়ে গেছে। আগে গ্রাম গরিব মানুষদের নিয়ে কাজ করতো, এখন আর এগুলার মধ্যে নেই। হ্যাঁ, এখন ওই বিদেশ বিদেশ ঘোরা, আর উনি স্বপ্ন বিক্রি করেন বিভিন্ন মোটিভেশন স্পিকার, মানে মোটিভেশনাল স্পিকার হিসেবে ওনার খুব নাম। তো দুটো কথা এই প্রসঙ্গে না বলে পারছি না। উনি নোবেল প্রাইজ যখন ঘোষণা হলো তখন উনি ওই নরওয়েতে যে পুরস্কারটা নেন নাই, তখন উনি ওয়াশিংটনে গেলেন। তো আমরা ন্যাশনাল প্রেস ক্লাব থেকে ওনাকে একটা সম্বর্ধনা, উনি সেখানে বললেন, আমি সেখানে ছিলাম, আর উপস্থিত ছিলাম। উনি সেখানে বললেন যে আমরা দারিদ্র কি জিনিস এটা আমরা সম্পূর্ণভাবে নির্মূল করব, এবং ভবিষ্যতে বলবে যে পৃথিবীতে তো অনেক দারিদ্র ছিল, এখন এই দারিদ্র কোথায়? তো উনি বললেন যে এই দারিদ্রকে আমরা মিউজিয়ামে পাঠাবো, কেউ যদি দারিদ্র দেখতে চায় বা জানতে থাকে জাদুঘরে যেতে হবে। সেটা আজকে 19 বছর আগের কথা, 19 বছর আগের কথা। এখন একটাই এই প্রশ্ন, এই কথাটা মনে হয় আপনাকে আমি বলেছিলাম, আমি নিজে লিখেছি, আজ পর্যন্ত কি পৃথিবী থেকে বা বাংলাদেশ থেকে দারিদ্র দূর হয়ে গেছে? দারিদ্রকে কি আমরা, তো আর কত বছর লাগবে? তো এই ধরনের কথাবার্তা, চটকদার কথাবার্তা শুনতে খুব ভালো লাগে, বুঝলেন, কিন্তু বাস্তবতা তো ভিন্ন। হ্যাঁ, আর একটা উনি বললেন, এখন উনি বের করছেন 3-0, এটা আর একটা স্বপ্ন। হ্যাঁ, সুন্দর সুন্দর কথা। এই 3-0 মানে কি? একটা হলো জিরো পভার্টি, মানে কোনো দারিদ্র থাকবে না। আরেকটা হলো জিরো আনএমপ্লয়মেন্ট, কোনো কেউ বেকার থাকবে না। আর 3 নম্বর হলো যে কার্বন এমিশন হবে জিরো। কেমন? তো উনি এগুলো শুনতে খুব ভালো লাগে, কিন্তু উনি একবারও ভেবে দেখেছেন যে এই দারিদ্র বা এগুলোর মূল কারণটা কি? মূল কারণ হলো সারা বিশ্বে যে কনফ্লিক্ট আপনারা দেখতে পাচ্ছেন, যুদ্ধ বিগ্রহ, এগুলো পশ্চিমা বিশ্ব আমেরিকার নেতৃত্বে এগুলো করছে সব জায়গায়। কেমন? এই করার ফলে কি হচ্ছে? মানুষ মানে তার নিজের দেশ থেকে অন্য দেশে পালাচ্ছে, রিফিউজি হচ্ছে মানুষ। হ্যাঁ, ঘর বাড়ি ধ্বংস হয়ে যাচ্ছে। তো মানুষ তো দিন দিন আরো গরিব হচ্ছে। তো এই কথা ইউনূস সাহেব কখনোই বলে না যে আমেরিকা তোমার কারণেই কিন্তু পৃথিবীতে দারিদ্র বাড়ছে, তুমি এই সমস্ত যুদ্ধ বিগ্রহ বন্ধ না করলে এইটা কিন্তু আমাদের থেকে আমাদের, কিন্তু ওই কথা মানে আমেরিকার বিপক্ষে যায় একটা কথাও সে বলে না। জি, কেমন? আশাদ ভাই, আমরা এবং এই নির্বাচন প্রসঙ্গটা নিয়ে প্রথম প্রশ্ন করেছিলাম। নির্বাচনের এখন আপনি জামাতের আমিরের এই বক্তব্যের পর আপনি নির্বাচন নিয়ে কতটুকু আশাবাদী হতে পারছেন? না, আমি আমার আগেও যেমন আশা ছিল না, এখন নেই। তার কারণ একটা জিনিস মনে রাখতে হবে, এরা কোনো দেশের ভালো করার জন্য আসে না, এরা আসছে নিজের সুবিধার জন্য। কেমন? তো ফলে যতদিন নির্বাচন দীর্ঘায়িত হবে ততদিন এই সুযোগ সুবিধাগুলো ভোগ করতে থাকবে। সুযোগ সুবিধার মধ্যে কি? আমি লিমুজিন গাড়িতে চলবো, আমার এসএসএফ থাকবে, আমি 50-60 জনকে নিয়ে বিদেশে যাব, ঘুরবো, দেশের টাকা উড়াবো, এবং এসে বলবো যে আমি বিশ্ব জয় করে আসছি। আমি সাংঘাতিক পারে, পৃথিবীতে আমাদের ব্র্যান্ডিং খুব ভালো হচ্ছে। উনি নিজে কিছুদিন আগে বলেছিলেন না যে আমরা এমন দেশ গড়বো যে আমরা কারো কাছে যাব না, অন্যরা সবাই আমাদের কাছে আসবে। কিন্তু দেখতে পাচ্ছি কি, উনি সবার কাছে যাচ্ছেন, আমাদের কাছে কেউ আসছে। একটা অদ্ভুত একটা ব্যাপার। যে আচ্ছা, তারপরে ওনার যে মূল যে সংস্কার যেগুলো ছিল, যেমন আমি আপনার অনুষ্ঠানও করেছি আমি, যে আপনি নির্বাচন ব্যবস্থা মানে সংস্কার করেন। নির্বাচন ব্যবস্থার মূল সংস্কারটা হবে এমপিদের যেন কোনো আর্থিক ক্ষমতা না থাকে। তারা জেলা উপজেলায় সব জায়গায় তারা ওই ভাগ বাটোয়ারা, মানে কে টাকা পাবে এটা তারা, এদের কোনো এই দায়িত্ব থেকে তাদেরকে সরে দিবে। তারা শুধুমাত্র আইন প্রণয়ন ছাড়া অন্য কোনো কাজ করবে না। আর ইলেকশনে নমিনেশন পাওয়ার সঙ্গে সঙ্গে তাদেরকে তাদের ব্যক্তিগত সহায় সম্পত্তি পাবলিক, এই দুইটা জিনিস যদি করতে পারতেন তাহলে দেখবেন নির্বাচন ব্যবস্থা অনেক উন্নতি। কিন্তু সেদিকে উনি গেলেন না। উনি কি, আচ্ছা ইয়ে করো, কি বলে, ওই করিডোর দিয়ে, মানবিক করিডোর দিয়ে দাও, এটা কিন্তু তাদের কোনো এজেন্ডার মধ্যেই ছিল না। তারপরে কি পাবে? ওই স্টারলিংক নিয়ে আসা হয়েছে। কেউ কি চেয়েছে বাংলাদেশে যে আমার স্টারলিংকের দরকার? কেউ চায়নি। আচ্ছা, উনি মনে করলেন যে এলন মাস্কের মাধ্যমে তার সাথে খাতির যত্ন করে যদি ট্রাম্পের কাছে আমি পৌঁছে দিতে পারি। মানে বেসিক্যালি ডিসঅনেস্ট একটা, মানে এই লোকটা। হ্যাঁ, মানে তো এই ধরনের দেখেন, আর করে কি, এই সমস্ত জিনিস করে সে একটা বিতর্ক সৃষ্টি করে। ও তারপরে কি, ইয়ে করো, ওই চট্টগ্রাম বন্দর
ডিপি ওয়ার্ল্ডকে দিয়ে দাও, এটা কোনো দাবি ছিল কারো কাছে? এগুলো তো করবে একটা স্টেবল গভর্নমেন্ট আসবে, নির্বাচিত সরকার আসবে, তারা জাতীয় পর্যায়ে আলোচনা করে এর ভালো মন্দ দিক বিবেচনা করে তারপরে একটা সিদ্ধান্ত নেবে। আপনি তো এক্সিকিউটিভ অর্ডারে এগুলো করতে পারেন না, আপনাকে তো সেই ম্যান্ডেট কেউ দেয় নাই। এখন আপনি বলতেছেন আমার সবকিছু আমার ম্যান্ডেট। এগুলোর একটাই মাত্র উদ্দেশ্য, কিভাবে নির্বাচনকে বিলম্বিত করা যাবে। আর কন্ট্রোভার্সি হবে, কন্ট্রোভার্সি হলেই মানুষ ওইগুলো নিয়ে কথা বলবে, নির্বাচনের কথা বলবে। এখন কিন্তু নির্বাচনের কথা কেউ বলতেছে। তার মানে এখন একটা জিনিস পরিষ্কার হচ্ছে, এদের উদ্দেশ্য হলো যে যে কয়দিন পারা যায় আমি ক্ষমতায় থাকবো বা আমরা ক্ষমতায় থাকবো, আমরা লুট পাবো। আর উনি ওই বিদেশ থেকে ভাড়া করে আনছেন কিছু সুটটাই পরা পিএইচডি আলা, কেমন তাদের সাথে বাংলাদেশের এই যে আন্দোলন গেল বিন্দু মাত্র কোনো সম্পৃক্ততা পাচ্ছি। ওনারা কি মানে যুক্তিটাকে, ওনারা খুব মেধাবী, খুব যোগ্য। তো ভাই 11 মাসে ওনারা এই মেধা যোগ্যতা দিয়ে কি কাজটা করছে আমাদেরকে জান, আমরা তো জানি না কিছু। বলতেছে এগুলো আপনারা বুঝবেন না। হ্যাঁ, আমরা তো অশিক্ষিত মানুষ, আমাদের তো এত জ্ঞান পরিমাণ নাই, আমাদের লেখাপড়া নাই, আমরা কেমন করি? আমরা বিদেশের কাছে বা বিদেশ মানে আমাদের সাংঘাতিক ব্যাপার। বিদেশিরা যেটা করবে ওইটাই আমাদেরকে শুনতে হবে। বিদেশিরা বলতেছে যে একজন লিখছে আমার ইয়ের মধ্যে যে দেখেন উনি বিদেশে অনেক সম্মানিত লোক, ওনাকে সম্মান করে কথা। তো এইটার উত্তর আমার তো মনে হয় বিদেশিরা যাকে নিয়ে বেশি নাচানাচি করে তার সম্পর্কে আমাদের সন্দেহ থাকা। এখন বিদেশিরা আমাদের কোনো ভালো চায়, তারা বিদেশিরা আসে এখানে লুট করার। সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে এই লুটপাট শুরু হয়েছে এবং এখনো চলছে, বুঝলেন? তো এখন এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিবি হলো এই যে মোহাম্মদ ইউনুস এবং এই সকল সুটটাইওয়ালা পিএইচডি করা ইংরেজি বলা লোক, ওদের ওদের স্বার্থ। তো ফলে আমার মানে বটম লাইন হচ্ছে নির্বাচন নিয়ে আমি একেবারেই আশা পরিষ্কার। আর একটা কথা, এই যে 1 বছর হয়ে গেল জুলাই বিপ্লবের, এই 1 বছরে আপনার কাছে কি মনে হয় সবচেয়ে বড় অর্জন আমাদের কোনটা? কিছু না কিছু তো পেয়েছি, বড় অর্জন কোনটা, অথবা বড় বিসর্জন, অথবা বড় কোনটা, সংক্ষেপে আচ্ছা, যদি বলেন। ওই অর্জনটা তো আমি গতকালকের পোস্টে বলেছি যে হ্যাঁ। প্রথম অর্জন হলো যে আমরা হাসিনার মতো স্বৈরাচার থেকে দেশকে মুক্তি, আমাদের মানে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে যে এইরকম লুটপাট, এরকম অবিচার, এই এইগুলা থেকে অন্তত আপাতত। তারপরে স্বাভাবিকভাবে আমরা যেটা আশা করেছিলাম যে এর থেকে আমরা ভালো শিক্ষা নিয়ে আমরা ভালো এটা। এবং ইউনূস সাহেব যখন দেশের দায়িত্ব নিলেন সবার মনেও সবার মতো আমারও খুব আশা দেখেছিল যে না এই লোকটা একটা ভালো লোক। তো কালকে একজন আমাকে বলছে যে উনি যে সব লোক, এই সার্টিফিকেট আপনি কিভাবে দেন, আপনি কি তার সম্পর্কে জানেন? সত্যি কথা বলতে আমি জানি, তবে লোক মুখে শুনি, তাকে ব্যক্তিগতভাবে চিনি অনেকদিন থেকে, তাকে আমি অনেকবার ইন্টারভিউ করেছি। আমার কাছে মনে হচ্ছে যে লোকটা চিন্তা ভাবনা ভালো, দেশের কথা। কিন্তু একটা মানুষ সব কি অসৎ, ভালো কি মন্দ, এটা কখন পরীক্ষা হয় জানে? যখন তার কাছে ক্ষমতা। তো আগে কোন ক্ষমতার বাইরে ছিলেন, তো তখন আমরা সবাই তাকে ফেরেশতা মনে করতাম। কিন্তু যখনই উনি ক্ষমতা পেলেন, এই স্বাদ পেয়ে গেলেন, তখনই দেখলাম ওই ক্ষমতার যে সমস্ত লোক, এই লোক থেকে উনি বের হতে পারছেন না। আর কিভাবে এই এই ক্ষমতাকে দীর্ঘায়িত করা যায় এবং কিভাবে সুযোগ সুবিধা লুটপাট করা যায়, উনি এবং ওনার দল নিয়ে আসছেন। এবং নাইলে চিন্তা করেন আপনি এই যে হাসনাত, সাদ্দিক, নাহিদ, আসিফ মাহমুদ, ফজল ভুঁইয়া, তারা তো এদেরকে তো আমরা খুব আদর্শবান মনে করেছিলাম, তাই না? আমি বলেছিলাম যে এদেরকে আপনি প্রত্যেকটা সরকারি অফিস এবং থানায় এদের পোস্ট মানে দিয়ে দেন, ওয়াচডগ হিসেবে রাখেন, তাহলে মানুষ সমস্ত মুক্তি পাবে দুর্নীতি থেকে। কমা কয়দিন পরে এসেই এরা মানে 5-10 টাকা, 1000 টাকা তা না, শয়ে শয়ে কোটি টাকা পাবে। এক ব্যাপারকে জিজ্ঞেস করেছে যে আচ্ছা সার্ভিস হাসনাত, তোমাদের তো কোনো ইনকাম নেই, তোমরা এই প্রাডো গাড়িতে কিভাবে চলো? তোমরা আগে মানে হোস্টেলে থাকতা, মেসে থাকতা, এখন তোমাদের 7,000 8,000 টাকা দামের ঘড়ি তুমি পড়ো, তারপরে তুমি এত দামি দামি এই প্রশ্নগুলো কেউ করবে না। আর এখানে আরেকটা কথা বলি, এই প্রশ্নগুলো করা হচ্ছিল সাংবাদিক, কিন্তু সাংবাদিকতা এমন পর্যায়ে নিয়ে গেছে যে সাংবাদিকদের একমাত্র ধান্দা সাংবাদিকতা আর নাই। এখন ধান্দা হলো যে এই ক্ষমতার আশেপাশে যারা থাকে এদেরকে ব্যবহার করে আমি কিভাবে নিজে রাখবো। না হলে আপনি চিন্তা করতে পারেন যে বসুন্ধরার মতো মালিকদের মতো এইরকম খুনের আসামি, ধর্ষণের আসামি, ভূমিদস্যু, অর্থ পাচার, কেমন লুটেরা, এই সমস্ত মামলা আছে, দুদকের মামলা আছে, তারপরে তার কোনো অ্যারেস্ট হয় কেন হয় না? ওই যে দেখলাম যে কোথায় 1500 কোটি টাকা দিয়েছে এই ছাত্রদের, সত্য মিথ্যা জানি না, কিন্তু এটা নিয়ে তো কোনো রিজয়েন্ডার আসে নাই গভর্নমেন্ট থেকে যে না এটা হয়নি। তো ফলে তারা দেখেন
তারা দিব্যি ঘুরে বেড়াচ্ছে সবাই। তো আপনি যে আইনের শাসনটা প্রতিষ্ঠা, আইন যখন আপনি সিলেক্টিভলি এনফোর্স করবেন যে তোমাকে আমার পছন্দ না, তোমাকে আমি জেলে দেবো, তুমি আমাকে টাকা দিবা, আমি তোমাকে কিচ্ছু করবো না, তুমি যা ইচ্ছা করতে পারো। তো এইভাবে কি একটা দেশ চলতে পারে? এখন আপনার মনে হচ্ছে যে আসাদ ভাই আপনি তো খালি এই সমস্ত নেগেটিভ কথা বলেন। আমি আমি কি করবো? আমি তো সাংবাদিক, আমার তো এই প্রশ্নগুলো করতে হবে। তো এখন উনি এসে দেখেন সাংবাদিকদের আরেকটা স্বপ্নটা উনি করলেন। অন্যান্য মানে দুর্বৃত্ত রাজনৈতিক দল যেমন এরশাদ, খালেদা জিয়া, হাসিনা, এরা এসে ওই সাংবাদিকদের তথাকথিত এই সাংবাদিক নাম ধরে দুর্বৃত্ত বলি আমি, এদেরকে দলে নেয়, নিয়ে বলে আচ্ছা তোমার প্রেস মিনিস্টার বানাবো, তোমার প্রেস সেক্রেটারি বানাবো, তোমাকে পোস্টিং দিব বাইরে, তোমাকে ফ্ল্যাট দিব। হ্যাঁ, তো ফলে আমরা তো সবাই খুব একটা মানে নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত, আমাদের তো আশা আকাঙ্ক্ষা থাকে যাতে ভালো থাকে। ওরা দেখে যাবে এ তো মহা সাংঘাতিক ব্যাপার, এগুলো আসলে কি ক্ষমতার কাছাকাছি ওদেরকে তোষামত করলেই। তো আমি বলেছিলাম যে স্যার, আমি একটা লেখার মধ্যে লিখেছি, স্যার আপনি এই কাজটা করেন না, আপনি সাংবাদিকদের সাংবাদিকতা করতে দেন, এটা করবেন না। কিন্তু উনি বলবেন, উনি এসে অমুক তুমি ওয়াশিংটন যাও, তুমি লন্ডন যাও, তুমি দিল্লি যাও, তুমি প্রেস সেক্রেটারি হও, এবং যত রকম আর ওই উনি পদবি দিয়ে দেন সিনিয়র সেক্রেটারি, তারপরে কি বলে আহ, আহ, প্রতিমন্ত্রীর পদমর্যাদা। আর এগুলা দিলে হয় কি, এরা কিন্তু আইনগুলো নিজেরা, তুমি বিজনেস ক্লাস ট্রাভেল, তুমি 5 স্টার হোটেলে থাকতে পারবা, তুমি প্রতিদিন টিএ দিয়ে পাবা $600, কেমন? তো এগুলো তো ওনার বাপের পয়সা না। তো উনি যে অ্যাপয়েন্টমেন্ট গুলো দেন, যেমন এগুলো এগুলো তো একটা অনৈতিক কাজ। জি। আর আমরা ভাই এত বড় লোক কোথা থেকে হইলাম যে আমরা বিজনেস ক্লাসে ট্রাভেল করতে হবে? আমরা খারাপ। আর এই যে ফকিন্নির বাচ্চাগুলা, মানে স্যুট টাইপ পরা ইংরেজিওয়ালা, এরা কি নিজের পয়সায় কোনোদিন বিজনেস ক্লাস ট্রাভেল করে, কোনো 5 স্টার হোটেলে থাকে? এই যখনই এই মানে এই গরিব জনগণের তথাকথিত সেবার নাম করে আসে, এসে এই সমস্ত লুটপাট শুরু করে। তো এইভাবে কি একটা দেশ চলতে পারে বলুন? জি, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব আসাদ মাহমুদ। আপনি আপনার ক্ষোভের কথা বললেন, এবং আমরা তো আসলে আশাবাদী হতে চাই, কিন্তু কিভাবে আশাবাদী হব এটা বুঝতে পারছি না। আপনার কাছ থেকেও কোনো মানে আশার কোনো কথা শুনতে পেলাম না। কিন্তু যদি না থাকে আপনি এবার বলবেন কিভাবে। প্রিয় দর্শক, আপনারা শুনলেন জনাব আসাদ মাহমুদের বিশ্লেষণ নির্বাচন নিয়ে, এবং বর্তমানে যারা দায়িত্বে আছেন, ক্ষমতা আছেন, তাদের বিভিন্ন আচার আচরণ যেগুলো ওনার কাছে খারাপ লেগেছে সেগুলো নিয়ে। আপনাদের কেমন লাগলো আমাদের লিখে জানাবেন। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।